সুপ্রিয় দর্শক শ্রোতা, ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। এই দিবসে কে সামনে রেখে আমরা অনুষ্ঠান সাজিয়েছি সবাই সবার হয়ে যাক। কুষ্টিয়া পেজের পক্ষ থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানটি দেখবার জন্য। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই দেশ স্বাধীন হয়েছে। এদেশের হাজারো মানুষ এই মুক্তিযুদ্ধকে সহযোগিতা করেছে এবং আমরা একখণ্ড মানচিত্র পেয়েছি, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। এই দিবসের স্মৃতিকথা নিয়েই আমাদের আজকের অনুষ্ঠান সবাই সবার হয়ে যাক দেখবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমরা শুরু করতে যাচ্ছি। কুষ্টিয়া পেজের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। কুষ্টিয়া পেজে আজকে আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ে কিছু কথাবার্তা বলবো। এই নন্দলালপুর ইউনিয়নে মুক্তিযুদ্ধে কার কেমন ভূমিকা ছিল এবং এই এলাকার মানুষের উপরে কোনো মুক্তিযোদ্ধা বা যারা পাকিস্তানের দোষর ছিল তারা কোনো অত্যাচার ভূমিকা রেখেছিল কিনা, অথবা এই এলাকার মানুষ ভ্রাতৃত্বের বন্ধনে একত্র থাকার চেষ্টা করেছিল কিনা। মুক্তিযুদ্ধের ইতিহাস তো বিশাল একটি ইতিহাস। কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলবো এবং আমাদের সাথে অলরেডি জয়েন করেছেন, ওনাদের পরিচয় দেবেন দুজন মুক্তিযোদ্ধা, একজন সেই সময়ের সহযোদ্ধা এখানে আছেন। তাদের কাছ থেকে আমরা তাদের কথা শুনবো। আপনার পরিচয়টা দিয়ে কথা শুরু করবেন। আমার নাম মোহাম্মদ হামিদুল হক, আমার বাড়ি শোকুকুরিয়া, ইউনিয়ন নন্দলালপুর, থানা কুমারখালী, জেলা কুষ্টিয়া। আচ্ছা, আপনার পরিচয়টা দিবেন। আমি মোহাম্মদ আমজাদ হোসেন, আমার গ্রাম নন্দলালপুর ইউনিয়ন, থানা কুমারখালী, জেলা কুষ্টিয়া। আপনার পরিচয়টা। আমি মুন্সি আবু জাফর, সন্ধ্যা, নন্দলালপুর ইউনিয়ন। আমি প্রথমে হামিদুর রহমান হাউ ভাইয়ের কাছে যাই। আপনি কিভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলেন? এবং আমি জানি, যতদূর জানি, আপনি পাক বাহিনীতে ছিলেন। আমি তৎকালীন লাহোর 16 সিগন্যাল ব্যাটালিয়নে কর্মরত ছিলাম। ওখান থেকে আমরা রেডিওর মারফতে জানতে পারি যে এরকম বাংলাদেশে যুদ্ধ শুরু হয়ে গেছে, পাকিস্তান সেনারা, পুরো পাকিস্তানের যুদ্ধ শুরু হয়ে গেছে, পাকিস্তানের সেনারা বাঙালিদের বিপক্ষে অবস্থান নিয়েছে। তাহলে আপনি লাহোর থেকে এই সংবাদ শুনলেন এবং আপনি পাকিস্তানে কর্মরত সৈনিক ছিলেন, কিন্তু আপনি বাঙালি। এরপরে কি আপনি চলে আসলেন? কিভাবে চলে আসলেন? আমি লাহোর 16 সিগন্যাল ব্যাটালিয়নে কর্মরত ছিলাম। সন্নিকটেই ওয়াগা বর্ডার ক্রস করে এবং রাভি নদী ক্রস করে আমি অমৃতসরের উদ্দেশ্যে রওনা হই। আপনি কি একা, না বাঙালি আরো ছিল? না, আমার সাথে আরেকটা ছেলে ছিল, তার বাড়ি চিটাগাং। যেভাবে আসছেন, তাই তো? ভারতে চলে গেলেন? ও আচ্ছা, ভারতে চলে গেলেন। হ্যাঁ, তারপর ভারতে ওয়াগা বর্ডার ক্রস করে ভারতের ভিতর চলে আসি। আমরা দুইজন রাত্রি, তখন অনুমান 9টা 9:30 বাজে। আচ্ছা। হ্যাঁ, পাকিস্তান এবং ভারত বর্ডার পার হওয়ার পরে ওখান থেকে বাদযোগে অমৃতসর স্টেশনে আসি। আচ্ছা, আমি যদি সংক্ষেপে বলি, তাহলে আপনি ভারতে ট্রেনিং করলেন। আবার ট্রেনিং করা লাগলো আপনার? না, কি করা লাগলো? আপনার মিলিটারি ট্রেনিং। তাহলে ভারতে এসে আপনি কোথায় এদের সাথে একত্র হলেন, তারপর অ্যাকশন কিভাবে শুরু করলেন, সেখান থেকে শুরু করতে পারি আমরা? হ্যাঁ, সেটা বলছি। আমি অমৃতসর স্টেশন থেকে আমরা দুইজন ট্রেনে হাওড়া আসি। হাওড়া থেকে শিয়ালদা থেকে বনগ্রাম রাকালদাস স্কুলে মিলিটারি ক্যাম্প ছিল, ওখানে এসে জয়েন করি। ওখানে কর্নেল উসমানী তখন স্টিল নাও ছিল। আমরা আপনাকে এখানে রাখছি। আমজাদ ভাই, আপনি কিভাবে সংযুক্ত হলেন? আমি তখন এমএন হাই স্কুলের ছাত্র ছিলাম। বাহ, তারপর? প্রতিদিন আমাদের বড় ভাই যারা, তারা টানিয়ে নিয়ে যেত। ওই সমস্ত বুঝতাম না। ওই কুমারখালী টাউনে মিছিল করালেন, বুঝলেন। তারপরে বহু কিছু হওয়ার পরে তখন এই দেশে একটা নির্বাচন হয়। এই নির্বাচনটার সময় আইয়ুব খান ছিল, ফাতেমা জিন্নাহ ছিল, এই সমস্ত প্রার্থী ছিল, আমাদের দেশেরও কিছু ছিল। এই নির্বাচনটা হওয়ার পরে
তখন জানতে পারলাম আমাদের দেশে নির্বাচন হবে। এই নির্বাচন শুরু হওয়ার পর আমাদের দেশের একজন নেতা শেখ মুজিবুর রহমান সে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আচ্ছা আমাদের আচ্ছা বাংলাদেশে। আচ্ছা তখন এই ইয়েতে এটা পুরো পাকিস্তান ছিল। পূর্ব পাকিস্তান ছিল। সংখ্যাগরিষ্ঠতা লাভ করার পরে তাকে তারা মূল্যায়ন করে না। মূল্যায়ন না করার পরে শুনতে পাই যে তাকে সে এই বিষয় নিয়ে সংসদে একটা হট্টগন্ডগোল হয়, তারপরে সে আউট হয়ে যায় বাংলাদেশ থেকে। আচ্ছা আর বাঙালিরা তখন চরমভাবে এই আন্দোলনের সাথে জড়িয়ে পড়ে, আচ্ছা যার ফলশ্রুতিতে এই দেশে এমন একটা পর্যায়ে আসে যে সেই পর্যায়ে পাকিস্তানিরা আমাদেরকে শাসন করে দাবায় রাখার জন্য তারা উঠে পড়ে লাগে। এবং এই দেশের আপামর জনসাধারণ বিশেষ করে ছাত্র সমাজের উপরে বেশি- হ্যাঁ, সেটা আমরা জানি। আমাদের 7 মার্চে ভাষণের কথা শুনছি, 26 মার্চ, 27 মার্চ বিভিন্ন রকম ভাষণ, বিভিন্ন আন্দোলন এসছে। আপনার সম্পৃক্ততা অ্যাকশন কিভাবে গেলেন? একসাথে আসলাম এই ছাত্রদের উপরে যখন Right, বেশি ইয়ে right, আসলো, right. তখন আমার মা অলরেডি মারা গেছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি তখন এতিম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার ওই বাড়িতে নানান ধরনের ইয়ে যায়, এমনকি খোঁজ খবরও এই দেশের কিছু কিছু লোক ছিল তারা খোঁজ খবর নেয় যে কোন দিক কোন ছাত্র আছে। আচ্ছা আচ্ছা। তখন এই দেশের স্বাধিকার যে একটা হ্যাঁ, সেটা হ্যাঁ, শুরু হয় নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন মানে এই ছাত্রদেরকে নিয়ে এই দেশের আপামর জনসাধারণ এই দেশের মিলিটারিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। সেই যুদ্ধে কুষ্টিয়াতে ওই বিডিআর, আনসার এরা আমরা যুদ্ধে মুখ করি, আচ্ছা। ঢাল, সরকি, লাঠি, ফালা আচ্ছা, আচ্ছা। যে যা পারে তাই নিয়ে। আমি আচ্ছা তো কুষ্টিয়াতে আমাদেরকে ডাক দিছিল। আমার ভগ্নিপতি ছিল, খালাতো ভগ্নিপতি আব্দুল মজিদ, আচ্ছা। ইপিআরে ছিল আচ্ছা আচ্ছা তখন তৎক্ষণিক। ওই যাওয়ার সময় ওর পিছিয়ে আমি লাগিয়েছিলাম, আচ্ছা আচ্ছা আমিও যাবো। আচ্ছা। তবে তুই ছোট মানুষ, তোর যাওয়ার দরকার নেই। তো সে আমার খুব ভালোবাসত, তো তার সাথে গেলাম। যে এই ছেউড়িয়া আচ্ছা মসজিদের পাশে আমরা অ্যাম্বুশ নিই। তো ওইখানে ওই তখন তো আমাদের অস্ত্র মাস্ত্র না, এই ঢাল, সরকি, লাঠি বানাই এইগুলো নিয়ে সব জনগণ ডাব রুটি এটা ওটা নিয়ে আমাদেরকে ইয়ে করে। আমরা তখন ওই ওয়ারলেস গুলা খান সেনাদের থেকে মুক্ত করি। মুক্ত করার পরে আমরা তখন আবার শান্ত পরিবেশে চলে আসি এই এলাকা, বিশেষ করে কুষ্টিয়াতে। আচ্ছা কুষ্টিয়া যখন শান্ত পরিবেশে চলে আসে তখন আমরা চলে যাই জেলা হাই স্কুলে। ওখানে ছোট ওয়ারলেসে আমরা জয় করে ফেললাম। যখন আমরা জয়কের ফল মানে ওয়ালেস দখল করে নিলেন। হ্যাঁ আমরা নিয়ে ওখানকার মিলিটারি পালায় চলে গেল ওইদিকে। আচ্ছা 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 হ্যাঁ, গাজীপুর গেট। আচ্ছা আচ্ছা আর ওইখান থেকে ওরা পালায় চলে গেল ওই বড় ওয়ারলেসে এবং ওই মোহিনী মিলি এখানে। হ্যাঁ হ্যাঁ। আর ওরা ওইখান থেকে ওই ডিসিটি ছিল ওখানকে মোহিনী মিলি এডিসির বাসা ছিল ওখানে একটা। হ্যাঁ, সেই বাসাটা সব ভাঙলাম, ছেলে পেলে সব লুটপাট করে নিয়ে গেলাম। আমরা ওখানে ওই ইয়েতে গেলাম, যাওয়ার পরে ওখান থেকে সব ক্লোজ করবার চলে গেল পুলিশ লাইনে। হ্যাঁ, মিলিটারি সব পুলিশ লাইনে চলে গেল। আর তখন আমাদের যারা এখান থেকে নেতৃত্ব দিচ্ছিল মানে ওই সময়ের কথা অত স্মরণ থাকারও কথা না। তো বিশেষ করে মজিদ ভাইয়ের সাথে আমি ধরেছিলাম। তো যখন জেলা হাই স্কুলে গেছি তখনই আমি লাভ দিই, জেলা হাই স্কুল অডিটোরিয়ামের স্টেজ ছিল, স্টেজের উপর আমি লাভ দিয়ে উঠে গেছি, ছেলে বলে মানুষ। হ্যাঁ, তো আমার কাছে এই নাম 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 এদিকে সত্যি আমাকে নামায় নিয়ে আসার পরে ওই অডিটোরিয়ামের নিচে যে পাটাতনের ভিতরে 3 জন মিলিটারি ছিল। ওই 3 জন মিলিটারিকে ওখান থেকে উদ্ধার করে ওই জনগণ নিয়ে চলে গেল। এটা কি মানে সংগ্রাম মানে যুদ্ধ শুরু হওয়ার প্রথম দিকেই? এই যুদ্ধ শুরু হওয়ার এক সূত্র মাথায় ওখান থেকে। আচ্ছা আচ্ছা, মানে এই এলাকার সূত্রপাত। এই এলাকা না, সারা বাংলাদেশ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে তারা আবার সব দখল করি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন এই দেশে বিমান আসে, ইয়ে আসে, সব আসে। হ্যাঁ, এরা ইটি করে। কুমারঘাটে যেদিন গুলি করে আমরা ওই গুয়াহাটায় গোয়াটার উপর একটা মনে হয় বম্বিং করছিল না? করেছিল, গুলি করেছিল মেশিন গান দিয়ে। হ্যাঁ, মেশিন গান দিয়ে গুলি করেছিল। আচ্ছা, তার মানে আপনি ফর্মালি কিভাবে যুক্ত হলেন? ফর্মালি ছাত্র হিসাবে যখন ছিলাম তো ছাত্রদের বেশি ইয়ে চলতো। হ্যাঁ হ্যাঁ। তো তখন আমাদের কিছু কিছু আওয়ামী লীগের নেতা ছিল, ওদের সাথে কথাবার্তা। আমাদের কুমারখালী আওয়ামী লীগের নেতা কারা ছিলেন? কুমারখালী কিবরিয়া সাহেব ছিল, সহকর্মীরা ছিল ওই ওই নাম হলো মুকাদ্দেস। আচ্ছা 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 সাদুরপুর মুকাদ্দেস। আচ্ছা মুকা ভাই আমারও খুব ভালোবাসতো। আচ্ছা আচ্ছা। তাই মুকা ভাইকে বললাম যে ভাই আমার তো বাড়ি থাকতে হতো, এই অবস্থা। ভবানীপুর, ভবানীপুরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভবানীপুর মুকা। বাহ। তো
বলছে ঠিক আছে আজকে নৌকা যাবি আমার হ্যাঁ, হ্যাঁ। এখান থেকে তোরা সব রেডি তার মানে আপনারা এখান থেকে রেডি হয়ে নৌকায় নৌকায় যাত্রা দিলেন। নৌকার বাড়ি গেলাম, নৌকার সাথে তারপরে ও নিয়ে যায় আমাদেরকে ওইদিকে কোথায় নিয়ে চলে গেলেন? আপনার চরে ওইদিকে। পাবনার চরে চলে গেলেন, তারপর কি হলো? তারপর ওইখানে একটা ওই বিরাট এলাকার চর, সেই চরের ভিতরে তোমার চারদিকে ওই কাশের বন, আচ্ছা আচ্ছা। সেই কাশের বনের মাঝখানে এরকম নদীর ভিতরে যে নৌকা যায় ওইখান দিয়ে একটা পথ বানানো, ওইখান দিয়ে ওটা যাওয়া লাগতো। বাইরে দিয়ে তো আর কোনো কায়দা নাই, যেতে হলে নদীর ভিতরে দিয়ে যাওয়া লাগতো। সেইখানে আমাদেরকে রাখি, আমরা ওইখানে তা আমি যদি সংক্ষেপে বলি তাহলে ওখান থেকে আপনারা চলে গেলেন কোথায়? ইন্ডিয়ায় কোথায় গেলেন? ইন্ডিয়ায় গেলাম। ওখান থেকে ইন্ডিয়া যে যাচ্ছে তাও জানি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার ওখান থেকে ট্রেনিং হয়, আপনার ওই চর এরিয়াতে ট্রেনিং করায়। আচ্ছা, আচ্ছা। ওখান থেকে সব স্থানীয় ট্রেনিং। করায়। আচ্ছা, আচ্ছা। করানোর পরে আমরা যখন রাইফেল চালানোর মতো হলাম বা ওই পরিস্থিতি প্রোটেক্ট দেওয়ার মতো যে সমস্ত পরিবেশ পরিস্থিতি আমাদের ওইটা শিখাইলো, সিলাইয়ের চর হবে, হ্যাঁ, সেলাইদার চর হবে। হ্যাঁ, আচ্ছা। কারিকুলাম গুলো তখন আমাদেরকে শিখাইলো। শেখানোর পরে বললো তোমাদের হাতে অস্ত্রের দরকার। হ্যাঁ হ্যাঁ তখনই এদিকে সবকিছু ওরা অ্যাটাক করে এনেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওই অষ্টম সেক্টরের মনে হয় উনি ছিলেন, দায়িত্বে ছিলেন মেজর জলিল। উনি ঘোষণা দিয়েছিলেন যে আপনারা যে যেখানে মুক্তিযোদ্ধা আসেন আমরা আসেন সবাই ওখানে ভারতের থেকে অস্ত্র নিয়ে আসবো। হ্যাঁ। ওনার ইয়েতে আমাদের এখান থেকে সব আমরা যাই, এই রাতের অন্ধকারে আমরা নিয়ে যাই, দিনের বেলা যাওয়ার মতো আচ্ছা, কাজ তত বটে, তত বটে। ওই একখানে নিয়ে যায়, রাখতো একখানে যাতে 2-3 দিন পরে খুব ক্ষুধা, চরম ক্ষুধা, খালি আর মুড়ি ছিঁড়ে খাওয়ার পর 3-4 দিন আর পানি। তো এক জায়গায় নিয়ে গেল, এক দুয়াল বাড়ি, সব এক তরের উপরে চারদিক থই থই পানি, পানি নিরাকার, কিছু টের পাওয়া যায় না কোথায় যাচ্ছে কি। হ্যাঁ, ওই সময় তো অনেক কষ্টের ব্যাপার ছিল। ওই এক এরকম গরুর বিরাট ঘর, ওখানে ছাড়িয়ে দেওয়া গরু আলাদা করে দিয়ে আমার বসলে দিল। তো ভাই এইরকম করে ওই এলাকায় এই আমরা চাপড়ি বানাই না, হ্যাঁ, এই ধরনের কালাই রুটি বানাই দিল, সেই তেলে হাড়ির তেল, মানে ওই এলাকাবাসী। ওই এলাকাবাসী। তারপরে কি আপনাকে ইন্ডিয়ায় যাওয়া পড়ছিল? হ্যাঁ, ওই ইন্ডিয়ায় গেলাম অস্ত্র আনতে। অস্ত্র আনতে, আচ্ছা, আমরা আচ্ছা। 7 দিন মতো ছিলাম ওখানে। আচ্ছা, কোন এলাকায় ওটা? কড়াই গেছি। করাই গেছে। হ্যাঁ। আচ্ছা, আমি আপনাকে ওখানে রাখছি, আমি হামু ভাইয়ের কাছে একটু আসতে চাই। আচ্ছা হামু ভাই, আপনি তো ভারতে চলে আসলেন, তারপরে সংগঠিত হলেন, তারপরে বাংলাদেশে কখন এসে কিভাবে অপারেশন শুরু করতে গেলেন বা আপনার সহযোদ্ধারা কারা কারা ছিল এই সম্পর্কে একটু বলার চেষ্টা করবেন। আমি আসে বনগা মিলিটারি ক্যাম্পে যোগদান করি। ওখানে মিলিটারি ক্যাম্পটার নাম ছিল রাখাল দাস স্কুল। আচ্ছা। হ্যাঁ, রাখাল দাস স্কুলে। তারপরে ওখান থেকে একদিনকে ডিউটি করার পরে আমাকে পাঠায় হচ্ছে সিলেট সেক্টর করিমগঞ্জে। আচ্ছা। ওখানে ক্যাম্প ইনচার্জ ছিল মেজর জিয়াউর রহমান, যে পরবর্তীতে সে রাষ্ট্রপতি হয়েছিল। আচ্ছা। হ্যাঁ, ওই জায়গাটার নাম করিমগঞ্জ, আচ্ছা। সিলেট সেক্টর। আচ্ছা। তার ওখানে কিছুদিন থাকার পরে তারপরে আমি চলে আসি আবার ফের ইয়েতে, এই রাখালদাস স্কুলে ফের আসি। আসার পরে আমি তারপরে ওখান থেকে ওদের সঙ্গে ইয়েতে ক্যান্টনমেন্টে যাই, ক্যান্টনমেন্টের দিকে বাড়ি আসি। ক্যান্টনমেন্ট। হ্যাঁ, আমি জুলাই আগস্টে ইন্ডিয়া থেকে বাংলাদেশে প্রবেশ করি। তাহলে আপনি পাকিস্তান থেকে ইন্ডিয়া গেলে, ইন্ডিয়া থেকে জুলাই আগস্টে বাংলাদেশে ইন করলেন। হ্যাঁ, বাংলাদেশ। হ্যাঁ, তারপরে বাংলাদেশে এসে আপনি সম্পৃক্ততা, মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ততা এবং মুক্তিযুদ্ধের সাথে অংশগ্রহণ করলেন, এই তো? মুক্তিযুদ্ধের সাথে অংশগ্রহণ করলাম। আমার কমান্ডারের নাম ছিল শহীদুল ইসলাম রতন। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা। এবং মুকাদ্দেস হোসেন। মুকাদ্দেস হোসেন। বাড়িটা কি কুষ্টিয়া? রতনের বাড়ি কুষ্টিয়ার ছোটওয়ালাতে। আমাদের এই সোনা পুলিশের প্রবন্ধে ওই ছোটওয়ালাদের পাশে। লম্বা করে আচ্ছা আচ্ছা। তো আমজাদ ভাই, আমি জানতে চাচ্ছি যে এইখানে যে আপনারা যুদ্ধ করলেন, এই নন্দলালপুর ইউনিয়ন, বিশেষ করে নন্দলাল ইউনিয়নে, এই নন্দলাল ইউনিয়নের 2-1টা অপারেশনের কথা কি আপনারা বলতে পারবেন? অবশ্যই। একটা অপারেশনের কথা বলেন তো। আমাদের নন্দলালপুর ইউনিয়ন খুব ইম্পর্টেন্ট ইউনিয়ন। কুমারখালী এবং কুষ্টিয়ার মাঝখানে। মাকে করেন কুষ্টিয়ার ছেউরিয়ার থেকে শুরু করে আমাদের কুমারখালী পাস পর্যন্ত নন্দলালপুর ইউনিয়ন। তো আমাদের এই ইউনিয়নের ভিতরে বিরাট একটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে গড়াই ব্রিজ। হ্যাঁ। গড়াই ব্রিজটার এই পারে এবং ওই পারে খান সেনাদের চৌকি। আর সেটা হচ্ছে যে ঠিক ওয়ারফিল্ডে যেমন এরা থাকে, ঠিক ওইভাবে বাঙ্কা টাঙ্কা করে ওরা খুব প্রস্তুতি নিয়ে থাকতো। এপারে ব্রিজের এপারে মালয়েশিয়া ক্যাম্প করছিল।
ওপার ছিল ওপার ছিল ওপারে চূড়াটা। তো তখন এরা যখন আমার বাংলাদেশের আমরা বাঙালিরা সব যুদ্ধের জন্য প্রস্তুতি নিলাম, তখন এক রাত করে সবাই যায় এপারকার ওপারকার বাবলা গাছ কেটে পুরা ব্রিজটাকে একেবারে করা হলো, গাছ দিয়ে ব্লক করে দেওয়া হলো। হ্যাঁ, ওই এর ইয়েতেই ওরা যখন আমরা গেল ওরা ফায়ার দিচ্ছিল, আমরা যখন এখানে যাই তোরা আমাদের দেখে ফায়ার দিচ্ছে, তখন আমাদের যারা ইয়ে ছিল তারা ওই গ্রামের লোকজন পর্যন্ত মালয়েশিয়াদের আক্রমণ করে এপারকার। এরা তখন সাতরা নদী পার হয়ে ওপার চলে যায়, ওদের ডেঙ্গি নৌকা ছিল আর ওই নৌকায় করে ওরা এই হয়ে ওপার চলে যায়। এর ভিতরে আমার এই চক্রবার কিছু লোক ওদের ওখানে থাকতো, তারা রেলে চাকরি করতো, রেলের পাহাড়ে দিত। তো ওরা সব ঘুরে আসে বললে ওরা সব কিছু চলে গেছে, তোমরা এখন ফিরে এই পার, আর কোনো পুলিশ নেই, কোনো মিলিটারি নাই, মালয়েশিয়া নেই। এদিক দিয়ে করাত কাটিয়ে সাধারণ জনগণ আর আমরা সবাই মিলে ওই গাছ কাটিয়ে রেলের উপর দিয়ে করে দেওয়া হয়, জাম করে দেওয়া হয়, যাতে রেলগাড়ি না আসতে পারে, সেনাবাহিনীর যাতে হাইটেও না আসতে পারে, এরকম অবস্থা করা হয়। আমরা তখন ওইখানে দিয়ে ব্লক করে দিই। ব্লক করে দেওয়ার পরে তখন এই বাসার বিলির ভিতরে আবার ট্রেনিং দেওয়া হইতো সব। মানে আপনি বলতে চাচ্ছেন গড়াই ব্রিজে পাহারাদার ছিল, পাক বাহিনীরা হ্যাঁ, পাহারাদার ছিল, এবং দুপারে ছিল আমরা শুনছি, মাঝে মাঝে ফায়ারিং হতো, এটা জানি। কিন্তু আপনারা এই অপারেশনে তার বাসার মধ্যে কি হলো? বাসার বিলের ভিতরে কিছু যুবকদেরকে ট্রেনিং দেওয়ার জন্য কলা গাছ গাড়িয়ে তীর ধনুক দিয়ে আমার দোকানের থেকে তীর ধনুক বানানো হয়েছে, কলা বানানো হয়েছে। এটা ওরা সংবাদ জানিয়ে গেল। সংবাদ জেনে দেওয়ার পরে তোরা ওখান থেকে আমাদের গ্রামে ঢুকলো। গ্রামে ঢুকার পরে ধরো এই এলাকার সমস্ত ইয়ে মুরগি টুরগি এটা ওরা নিয়ে গেল, অনেকেই করলো, তো সাবধান করে দিয়ে গেল। তারপরে পিস কমিটি তৈরি হলো। আচ্ছা, আপনার ধন্যবাদ। আমরা প্ল্যান করলাম কুমারখালী অ্যাটাক করব। কুমারখালী মালয়েশিয়া ক্যাম্প ছিল, মালয়েশিয়া ক্যাম্পে অ্যাটাক করার চিন্তা ভাবনা করার আগে আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে এখানে চড়াইকল রেল বিচ্ছিন্ন করতে হবে, যাতে কুষ্টিয়া থেকে সেনাবাহিনী আসতে না পারে। তো আমরা ওখানে রেল বিচ্ছিন্ন করলাম 8 তারিখে। এই পয়েন্টটা কোথায়? পয়েন্ট হচ্ছে আলাউদ্দিনগর। আচ্ছা, আলাউদ্দিনগর মানে চড়াইকল স্টেশনের পশ্চিমে না পূবে? চড়াইকল স্টেশনের হাফ কিলোমিটার পশ্চিমে। আচ্ছা আচ্ছা, হাফ কিলোমিটার পশ্চিমে জয়েন্টে, যেখান থেকে রেলের জয়েন্ট সিগন্যাল না, ওইটা জয়েন্ট বলে, ওখান থেকে ক্রসিংয়ের জায়গা ওইটা। আচ্ছা আচ্ছা, বলুন। হ্যাঁ, ক্রসিংয়ের জায়গা, ওখানে আমরা রেল বিচ্ছিন্ন করি। কিন্তু কতজন মুক্তিযোদ্ধা আপনাদের সঙ্গে ছিল? আমরা ওখানে ছিলাম একটা শহীদুল ইসলাম রতনের গ্রুপই ছিলাম ওখানে। শহীদুল ইসলাম রতনের গ্রুপই ছিলাম, আমরা এটা করেছিলাম। এবং কিছু মুজিব বাহিনীর লোকজন ছিল ওখানে। হ্যাঁ, তো সেনাবাহিনীরা জানতো না যে রেল বিচ্ছিন্ন করা আছে। হ্যাঁ, তো ওরা চার ওয়াগিন চাল নিয়ে এবং খাদ্যশস্য নিয়ে কুমারখালী দেওয়ার জন্য কিছু মিলিটারি আসতেছিল। ওই জায়গাটা আসে ওই গাড়িগুলো পুড়ে যায়। পুড়ে যাওয়ার পরে তখন মিলিটারিরাও ফায়ার শুরু করে। ফায়ার শুরু করার পরে আমরা সাইডে অ্যাম্বুসে ছিলাম। অ্যাম্বুসে থাকার পরে আমার সাথে তাদের কোনো ফাইট হয় না, তারা আবার ফের ওখান থেকে ব্যাক করে ফিরে চলে যায়। এবং ওই 4 গাড়িতে যে 4টা বগিতে যে মাল ছিল সব আতপ চাল সিদ্ধ চাল ছিল, এইগুলো আমরা পরবর্তীতে তখন ওই এলাকার অত্তর এলাকার মানুষের মধ্যে বিতরণ করতে। এই ক্ষেত্রে কি এই এলাকার সেই তদানীন্তন আওয়ামী লীগের কোনো ভূমিকা, কি ধরনের ভূমিকা ছিল? তখন তো আওয়ামী লীগ বলতে কিছু ছিল না, তখন কিছু ছিল না, মুক্তিযোদ্ধা, সবাই মুক্তিযোদ্ধা। তখন সবাই মুক্তিযোদ্ধা। তা না হলে পরে আমরা কি করে আমরা নিজেরা বাড়িতে থাকতে পারতাম না, আমরা বিভিন্ন বাড়ি খেয়ে পড়ে থাকতাম। হ্যাঁ, সবাই সহযোগিতা করেছে। এত বাংলাদেশে তখন ওই ডিভাইডেড বলতে কিছু ছিল না। যেমন আমাদের নন্দুলবাড়ি জনের রাজাকার ছিল, রাজাকারের নাম দিছিল, এদের কাছে বেশ কিছু হাতিয়ার ছিল। আমরা চাওয়া মাত্রই ওরা আমাদের হাতিয়ারগুলি আমাদের কাছে জমা দেয়। জমা দেওয়ার পরে ওরা আমাদের সাথে সহযোগিতা। তার কারণে নন্দন ইউনিয়নের যে কমিটিটা, এই কমিটিটা মুক্তিযোদ্ধাদের সাথে মানে যোগাযোগ করে কাজ করছে এরা। হ্যাঁ, এরা
আমাদের কাছে অস্ত্র, ওরা আমাদের সাথে কোনো বাক বিতন্ডায় যায় নাই। তাহলে কি আমজাদ ভাই, তাহলে কি এই যে মুন্দা ইউনিয়নের যে কমিটিটা হয়েছিল, ওই দেশের পক্ষে কমিটিটা হয়েছিল, সেটা কি সেটা ফর্ম কি সবাই মিলে সম্মিলিতভাবে হয়েছিল? এটা কিভাবে হয়েছিল সেটা জানি না। আমরা এর যেটা সার্থকতা, এর যা উপকারিতা সেটা আমরা উপভোগ করি। আচ্ছা, কিভাবে? এটা হচ্ছে যে আমাদের এই এলাকায় আওয়ামী লীগ বলতে কোনো কেউ ছিল না। আমরা সাধারণ জনগণ যারা ছিলাম, আমাদের এলাকার যারা বিশিষ্ট জনরা ছিল, তারাই এটাকে বসে একটা মীমাংসায় আসে এবং এখানে একটা কমিটি তৈরি করা হয়। আর সেই কমিটির মাধ্যমে এই এলাকার শান্তি স্থাপন করা হয়। এখানে এখানে একটা কথা বলার দরকার আছে, একটা ভুলের ভিতর দিয়ে একটা অঘটন ঘটে যায়। একটা হিন্দুর বাড়ি, সেই বাড়িটা এটা কি রাখালদের বাড়ি নাকি? রাখালদের বাড়ি। আচ্ছা সে আচ্ছা। এই ভুলের ভিতরে এটা যদি এই কমিটির এরা জানতো তাহলে ওই ঘটনা ঘটতো না। এছাড়া কোনো ঘটনা হিন্দু বাড়ি আগুন দেওয়া কোনো কিছু এই অত্র ইউনিয়নে হয়নি? না না, আচ্ছা কোনো হিন্দুর উপরে একটা তিরস্কার কথাও হয়নি, আচ্ছা আচ্ছা আচ্ছা। বা কোনো মুসলমান বা কোনো আওয়ামী লীগ বা এরকম কোনো ইয়ের উপরে ওই রাজাকার বলেও কোনো কথা কোনোদিন আমরা বলিনি, আমাদের এখানে হয়নি। আমরা আমাদের এলাকার সমস্ত রাজাকার, আলবদর, আলসাম, মুক্তিযোদ্ধা সবাই মিলে ভাই ভাইয়ের মতো বসবাস করছে, আগেও পরেও। তার মানে কি যে বিষয়টি এরকম যে যদি না যায় তার ধরে নিয়ে যাবে না, তাই সে রাজাকার হয়েছে বা আলসাম হয়েছে, এইরকম কনসেপ্ট উপরে তাহলে প্রতিষ্ঠিত হয়েছে তারা। আমরা জানি না, হয়তো তাদের মনোবৃত্তি ছিল যে দেশ রক্ষার জন্য আমাদের এখানে থাকা দরকার। আচ্ছা 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 অতএব তারা এলাকায় থাকেছে, এলাকার শান্তি রক্ষা করে। আচ্ছা আচ্ছা। তাদেরকে আমরা সহযোদ্ধা মনে করি এবং তাদের উপরে কোন রকম আমরা পরে স্বাধীনতার পরেও আমরা মুক্তিযোদ্ধারা কেউ বলতে পারবে না আমাদের এলাকায় কোনো একটা রাজাকার বা কারোর কোনো ক্ষতি হয়। আমি এখন বলতে চাই যে মুক্তিযুদ্ধ আপনারা করেছেন, মুক্তিযুদ্ধের সময় আপনারা পাক বাহিনীর সাথে ফাইট করেছেন, এই যুদ্ধটাই ছিল বৈষম্যের বিরোধিতা করে। পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে যে বৈষম্য, এখান থেকে এক ধরনের মানুষের ভিতর আন্দোলন সৃষ্টি হয়েছে মৌলিকভাবে। আরো অনেক কাহিনী অবশ্যই আছে, কিন্তু আমি সেদিকে এই মুহূর্তে যাচ্ছি না। তো এই আপনারা যুদ্ধ করার সময় গ্রামে গঞ্জে মানুষের সহযোগিতা কিভাবে পাইছেন সেই সম্পর্কে আমি বলি। হামিদুল ভাই, হামু ভাই, আপনি একটু বলুন। না, আমরা তো আমাদের অত্র এলাকাতে আমরা বিশেষ করে যাদের একটু আর্থিক সচ্ছলতা একটু ভালো ছিল, যারা 10টা লোককে একত্র খাতি দিতে পারবে, সেই রকম বাড়িতে আমরা থাকতাম এবং তারাও আমাদেরকে খুব আদরের সঙ্গে খুব গোপনীয়ভাবে রাখতো। পাশের বাড়ির লোকও জানতো না যে এই বাড়িতে লোক আছে। হ্যাঁ, নাম মেনশন করবো? বলেন, দু একজন লোক বলতে পারেন, অবশ্যই সহযোগিতা করছে। যেমন যেমন আমি নিজে মুন্সি আজিজুর রহমানের বাড়ি থাকিছি। আপনি মুক্তিযোদ্ধা হয়ে হিসাবে? হ্যাঁ, তারপর তার বাড়ি থাকতে? হ্যাঁ, তার বাড়িও আমি থাকিছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার বাড়ি থাকতে পারছি এই কারণে যে মুন্সি আজিজুর রহমানের মেজর ছেলে ছিল আমার খুব কাছের বন্ধু। হ্যাঁ হ্যাঁ, যার কারণে আমি থাকতে পারিছি। 2-1 দিন 2-4-10 দিন এরকম থাকিছি, মাঝে মধ্যে আসি। তারপরে থাকা মানে খাওয়া দাওয়া সবকিছু খাওয়া দাওয়া তো বটেই, হ্যাঁ, রাত্রে যাপন করা। হ্যাঁ, গোপনে আসি। এবং তার পাশে দক্ষিণে কামাল নামে একটা ভদ্রলোকের বাড়ি ছিল, সেই বাড়িতে বেশি থাকিছি। হ্যাঁ, এবং সাত্তার সাহেবের বাড়িতে, সাত্তার, ওনার বাবা সাত্তার। হ্যাঁ, ওনার বাবা সাথে। তো এই যে মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন মানুষ বিভিন্নভাবে সহযোগিতা করছে, আমি আমজাদ ভাইয়ের কাছে একটু চাই। আমজাদ ভাই, এই মুক্তিযুদ্ধ বিভিন্ন ভাবে আপনারা অনেক কষ্ট করছেন, অনেক ট্যাক্সি থেকে করছেন, কোল্ডিং করছেন, কত কিছু করছেন, বাসারা দিয়ে আসছেন, কাদার ভিতর কত কত। এখন তো মানুষ টনটনের রাস্তা, পাকা রাস্তা, কল্পনা করতে পারবেন না মুক্তিযুদ্ধের সময় কি কষ্ট আপনারা করছেন। তো আপনি সেই বিষয়ে সহযোগিতা এবং কষ্টের কথা একটু বলবেন। ইয়ে ছিল তো তখন আমরা এই যখন এখানে আসি, বিশেষ করে আমরা যারা গা ঢাকা দিয়ে থাকি, তখন আমাদের এলাকার কিছু কিছু লোক তারা আমাদের সন্ধান নিয়ে তারা আমাদের সাথে যোগাযোগ করে এবং বলে যে তোমরা যারা এই অবস্থায় আছো, ভাসমান অবস্থায় আছো, তোমরা যখনই তোমাদের কোনো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবে। বিশেষ করে সুপুরিয়াতে মাহাতাব ভাই ছিল, হ্যাঁ, তার ওখানে আমরা রাত দিন থাকিছি, খাইছি, চলেছি, ফিরেছি। মানে মুকুলের বাবা না? মুকুলের বাবা। আচ্ছা। হ্যাঁ, আমরা এখানে রাত্রে আজদার মুন্সি সেই সময়কার বড় হৃদয়। এলাকাবাসীর যে সহযোগিতা সেটা আমরা বললে মূল্যায়ন করতে পারবো না।
তাদের আন্তরিকতার কোনো রকম অভাব ছিল না। তারা নিজেদের সমস্ত কিছু খোয়ায় আমাদেরকে সহযোগিতা করেছে। এমনি ছোট ছোট যে সমস্ত পরিবাররা ছিল তারাও রাত্রে খাবার জোগাইছে আমাদেরকে এবং বলেছে 5 জন আমার এখানে খাবা, 5 জন আমার এখানে খাওয়া, এরকম সব ওখানে ইয়ে হয়েছে। ওই মাহাতো ভাইয়ের ওখানে যা লিস্ট দিয়েছে যে আমার এখানে 5 জন দিয়ে দিও, তারা কিন্তু বাইরে প্রকাশ করে নাই, কারণ বাইরে প্রকাশ করলে আবার অসুবিধা আছে। ও আমরা কয়েকজন ইয়ের ওখানে মাহাতো ভাইয়ের ওখানে বলছে 10 জন চলে যাবে হাবাসপুর, তোমার জন্য মোড়ের উপরে দেখো 2 জন লোক বসে আছে, তোমাদেরকে নিয়ে যায় খাওয়ার ব্যবস্থা করবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ধর এরকম ভাবে যারা একেবারে কোন রকম সচ্ছল তারাও খাবার যোগাইছে। আর হাউ ভাই আর কিভাবে সহযোগিতা পাইছেন? অনেক সময় দূতের কথা শুনছি, দূতের মাধ্যমে মানুষ সহযোগিতা পাইছে। দূত হিসাবে হারেস নামে এক ভদ্রলোক ছিল, সফকুরিয়া বাড়ি। পাগল নামে পরিচিত। উনি সেলফার মাস্টার হিসাবে ওই সময় উনি তো কবিও ছিলেন না? বাউল ছিলেন। হ্যাঁ, উনি বাউলের ভক্ত। হ্যাঁ, তো উনি শেল্টার মাস্টার হিসাবে উনি ওই সময় ভূমিকা পালন করতেন। শেল্টার মাস্টার বলতে বোঝাল উনি আমাদেরকে থাকার ব্যবস্থা করে দিত, কোন বাড়িতে কয়জন থাকবে, কোন বাড়িতে কয়জন খাবে, এইটা উনি করতেন। আচ্ছা, এই এলাকায় মোটামুটি প্রসিদ্ধ কমান্ডার যারা যারা ছিল বা একটু নেতৃস্থানীয় যারা ছিল, এরকম কিছু মানুষের নাম বলতে পারবেন? অবশ্যই পারবেন। শহীদুল ইসলাম রতন কমান্ডার ছিল, তারপরে আপনার আব্দুল রাজ্জাক। হ্যাঁ, আব্দুল রাজ্জাক। যেমন গোবিন্দপুরের খলিল কমান্ডার ছিল। তারপর ওই এলাকার আরো ছিল ফুল কমান্ডার। তারপরে ওই এলাকার আরেকটা কমান্ডার ছিল মুকাদ্দেস কমান্ডার। মুন্সি আবুজরের কাছে জানতে চাই যে সেই সময় এই শরণার্থীর একটা বিষয় ছিল। শরণার্থীরা কুষ্টিয়া কুমারখালী থেকে গ্রামে গঞ্জের মধ্যে ঢুকতো, সেই স্মৃতিগুলো কেমন, কি ধরনের? সেই স্মৃতি তো তখন তো খুব দারুণ একটা স্মৃতি। কারণ হচ্ছে কুষ্টিয়া, আমাদের বৃহত্তর যে কুষ্টিয়া পরেই হচ্ছে আমাদের যে কয়েকটা গ্রাম পরে আমাদের গড়াই নদী, ওখানে পাকিস্তান বাহিনী এমনভাবে ওই শহরগুলোতে তোমার এইসব অন্যায় অত্যাচার করতো, যার জন্য এই লোকগুলো সবই শহরমুখী যারা ছিল বা নদীর ওই পারে যারা ছিল, তারা এই শরণার্থী হিসাবে নদী পার হয়ে এসে আমাদের নন্দলালপুর গ্রামটা, নন্দলালপুর আর সন্ধ্যার বেশ কিছু অঞ্চল নিয়ে একটু পরিমাণ শরণার্থী এই এলাকায় আমদানি হয়েছিল, চিন্তা করাই যায় না। আমাদের বাড়িতে যেমন ওই মেজমার ওই যে মুসলিম উনি ধর্মীয় শিক্ষক ছিলেন, পুরা ফ্যামিলি এসেছে এখানে। স্কুল মাদ্রাসা তো আশ্রয় দিয়েছে না? পুরা স্কুলই তো শরণার্থী। তারপরে প্রত্যেক বাড়ি এমন কোনো বাড়ি ছিল না শরণার্থী ছিল না। একটা মনে হয়তো কি এটা একটা শহর হয়ে গেছে ওই স্বাধীনতা পিরিয়ডে, এমন একটা লোকে লুকারণ্য, আর সব জায়গায় লোকে খাওয়া দাওয়ার কষ্ট ছিল সেই সময়। কত কি করে আমাদের বাড়িতে তো ভরপুর ছিল। সেই এখন মানুষের 3 বেলা খায়, তখন মানে 3 বেলার ভিতরে 1 বেলা আধা বেলা হতো কিনা সন্দেহ। সেক্ষেত্রে অনেকে বলে যে আলু খেয়ে থাকতো। আলু কেন, ওটা 1 পোয়া চালের ভিতরে 1 কেজি মসুরির ডাল তেলা করে দিয়ে ওই সময় মসুরির ডাল দিত আর আলুর খিচুড়ি বানাইতো। আর আমাদের বাড়িতে ওই সময় এমন একটা বিষয় ছিল, আমরা দেখেছি আমাদের আমাদের এই যে সিরাজ মুন্সির আব্বা আর আমার আব্বার যে মসুরটা হয়েছিল ওই সময় সব দান করে দিয়েছিল মানুষের, মসুর তৈতেলি। ধন্যবাদ আপনাকে। এবার আসি আমজাদ ভাই, আপনি কাছ থেকে শেষ কথা শুনতে চাই মুক্তিযুদ্ধ বিষয়ে, আপনার অনুভূতি, এবং আজকের গল্পটা শেষ করতে যাচ্ছি, শেষ কথাটা বলুন। মুক্তিযুদ্ধ বলতে আমরা কিছু বুঝতাম না। আমরা আমাদের নিজের বাঁচার তাগিদে, এলাকার শান্তি রক্ষার তাগিদে আমরা এই যুদ্ধে জড়িত হয়েছিলাম। তখন হয়তো বুঝতাম যে মুক্তিযোদ্ধা কি, সেটা এই যে এলাকার যে সমস্ত লোকজন আপনি বুঝতেন না বলতে এক সেন্সে আপনার বয়সও কম ছিল। হ্যাঁ, এলাকার যে সমস্ত লোকজন ছিল আমরা কারো ভাগ করতে পারতাম না। আমাদের যে যাওয়া সেটা হচ্ছে এলাকার শান্তি রক্ষা। আমি সব জায়গায় চলতো, 2-1টা বাড়ি বাদ দিয়ে সব জায়গায় পানি, হয়তো ওই পানি। আচ্ছা আচ্ছা, পানির কোনো কুল কিনারা ছিল না। আচ্ছা, এই মুন্সিদের বাড়িটার এতটুকু জায়গা ছিল, আর ওইদিকে সব পানি। আচ্ছা, ওখানে ওই তাহের মাস্টারের বাড়িটা জায়গা ছিল, আরো ওই দবির মিস্ত্রির বাড়ি ছিল
ইয়ের ভিতরে ওই বিলির ভিতরে ওইটুকু জায়গা ছিল, তারপরটুকু ওই ঘরের সামনে যেটুকু আর সমস্ত পানি সব পানি, এলাকা ধরে পানি আর পানি। থই থই পানি আর পানি, পানি আর পানি। আচ্ছা 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 মানুষের বাড়ির ভিতর দিয়ে নৌকা চলেছে। স্কুলে ছাদে পর্যন্ত থাকে। হ্যাঁ, আচ্ছা, রেল স্টেশনে রেল সুইচই করতো নাকি? রেল ডুবে গেছে। তখন বেশিরভাগ সময় দিন রাত সব মান্নান ভাইয়ের ওখানে থাকে, মান্নান ভাই বা মুক্তিযোদ্ধা মান্নান? যুদ্ধ মান্নান। আচ্ছা 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 তখন ওপেন হয়ে গেছে আল্লাহ। আচ্ছা আচ্ছা। তখন মানে আপনারা এই এলাকার যারা পাকিস্তানের পক্ষে ছিলেন, যেসব বাহিনী ছিল, এই বাঙালি বাহিনী, রাজাকার, তথাকথিত রাজাকার বলতে গেলে, এখানে যারা ছিল তারা ওই রোল প্লেটা করেনি। তারা মুক্তিযোদ্ধার সাথে মোটামুটি কপারেশন করেই কাজগুলো করছে। এবং গুলি টুলি নাকি তারা কি না বললেই না, হ্যাঁ হ্যাঁ সেটা হচ্ছে মুক্তিযোদ্ধা আর রাজাকার, এদের সম্পর্ক হচ্ছে আজিজুর মুন্সির ভিতর দিয়ে। আচ্ছা মূলত আচ্ছা মুন্সি আজিজুর রহমান সাহেব এদেরকে নিয়ন্ত্রণ করতে, আর এদেরকেও এই ইয়েতে আড়াল করে এদের সমস্ত অভাব অভিযোগগুলো উনি দেখতেন। এদের কেন? এই মুক্তিযোদ্ধাদের আচ্ছা আচ্ছা মুক্তিযোদ্ধাদের যে অভাব অভিযোগ, আচ্ছা, এটা- এগুলো দেখতেন। এটা এবং সেই শুধু এ- বাইরের অন্যরাও নেই। বুঝতে পারছি। মানে এরকম অনেক খণ্ড ছিল। কিছু মুক্তিযোদ্ধার সাথে তার যোগাযোগ ছিল, আবার অন্য কারোর সাথে কিছু মুক্তিযোদ্ধার যোগাযোগ ছিল। এরকম খণ্ড 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 বাংলাদেশে সবাই একত্র হতে পারছিল বলে তো স্বাধীনতা হয়েছে। এত তাড়াতাড়ি স্বাধীন হতো না, 9 মাসের যুদ্ধে স্বাধীন এভাবে হতো না, হওয়া সম্ভব না। সম্ভব না। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা কষ্ট করে এই স্মৃতিচারণ করলেন। এই 50 ঊর্ধ্ব 52-55 বছরের কাছাকাছি সময়ের কাহিনীগুলো স্মৃতিপটে এনে আমাদেরকে শোনালেন, দর্শকদের শোনালেন। এই জন্য কুষ্টিয়া পেজের পক্ষ থেকেও আপনাদেরকে অভিনন্দন, স্বাগত জানাই এবং শ্রদ্ধা জানাই। আজকে 24-এর যে আন্দোলন, এই 24-এর আন্দোলনও বৈষম্য বিরোধী আন্দোলন, কিন্তু 71 বৈষম্য বিরোধী আন্দোলন থেকেই এবং স্বাধিকার আন্দোলন বলি, এই যে আন্দোলনগুলো কি অধিকার থেকে, অধিকার আমি পাচ্ছি না, এই অধিকার আমি চাই, আমি কেউ আমাকে দিচ্ছে না, এই তো এগুলোর মধ্য দিয়ে তো সংগ্রাম গড়ে ওঠে। তো আজকে আমরা নতুন বাংলাদেশের কথা বলছি। বাংলাদেশ জনগণের প্রত্যাশা, নতুন বাংলাদেশ সেই বৈষম্যহীনতায় যেন না ভোগে এবং সবার সমান পরিমাণ অধিকার যেন নিশ্চিত করা যায়। সংবিধানের মৌলিক অধিকারগুলো যেন নিশ্চিত করবে, এটাই তো চাইবে। আমি আমার এলাকাবাসীকে সশ্রদ্ধ সালাম জানাই। ওই সময়ের কথাগুলো তাদের সামনে তুলে ধরতে পারছি বলে তারা যেন এই কথাটিকে স্মরণ রেখে এলাকার শান্তি শৃঙ্খলা এবং সবার বৈষম্য ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে এলাকার দেশে সমস্ত সমস্যা সমাধান করে সুশৃঙ্খলভাবে বসবাস করতে পারে, এরকম মন মানসিকতার জন্য সবার ভিতর তৈরি হয়। তোমার মাধ্যমে সবাইকে এই অনুরোধ জানায় আমার কথা আমি শেষ করছি। আমার বক্তব্য কি এ বিষয়ে? প্রত্যাশা কি? প্রত্যাশা এটাই এটাই প্রত্যাশা যে মানুষের মৌলিক অধিকারগুলো ফিরে পাওয়া এবং শোষণমুক্ত সমাজ ব্যবস্থা ভেঙে যেয়ে একটা সমতা সৃষ্টি করা। সবার অধিকার সবাই ফিরে পাক, এটাই এবং সবাই আনন্দিত হোক, এটাই। সবাই সবার হয়ে যায়। ধন্যবাদ সবাইকে। সবার মাঝে আমরা ভালোবাসা বিলিয়ে দিই এবং সুন্দর একটি বাংলাদেশ গড়ে উঠুক, এই প্রত্যাশা আমাদের সবাইকে। ইতিহাস ঐতিহ্য নিয়ে আজকের অনুষ্ঠানটা এখানে আমরা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রাখছি বারবার।